আমি স্নেহা। বিয়েটা আমাদের দেখাশোনা করেই হয়েছিল। আমি তাকে আগে থেকে চিনতাম না, সেও আমাকে জানতো না। ঘটকের মাধ্যমেই আমাদের বিয়েটা হয়। তো যাই হোক, আমাকে যখন তারা দেখতে আসে প্রথম দেখায় পছন্দ করে ফেলে। সেই দিন অবশ্য ছেলে আসেনি, ছেলের মা এবং বোন এসেছিল। এরপর আমার ছবি তুলে নিয়ে গিয়েছিল আর ছবি দেখে ছেলে পছন্দ করেছে। বিয়ের ডেট ফিক্সড হওয়ার পর সে আমার ফোন নাম্বার নেয়। এরপর সে আমাকে প্রায় ফোন করতো, টুকটাক কথাবার্তা হতো। দেখতে দেখতে আমাদের বিয়ে হয়ে গেল। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আমাদের আলহামদুলিল্লাহ কোনো কিছুর কমতি নেই। অবশ্য বিয়েতে আমার শাশুড়ি বলেছিল কোনো কিছুই লাগবে না, আমরা শুধু মেয়েকে আনতে যাব। কিন্তু তারপরেও আমার বাবা ট্রাক ভর্তি সব ফার্নিচার এবং আমাকে 10 ভরি গহনা পরিয়ে দিয়েছিলেন। বাসরাতে বউ সেজে বসে আছি, অথচ তার আসার কোনো নাম নেই। আমার বর, তার নাম নাহিদ, হঠাৎ করে দরজায় নক করে সে ভেতরে ঢুকলো। আমি কিছুটা নার্ভাস হয়ে পড়লাম। যাই হোক, এরপর সে ঘরে আসে। আমি তাকে সালাম করি এবং এক গ্লাস দুধ খেতে দিই, যেটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়েছিলেন। এরপর সে আর আমি রাতে অনেক গল্প করি। সে আমাকে অনেকগুলো কথা বলে যেগুলো নিষিদ্ধ। এরপর সে আরো অনেকগুলো কথা শিখিয়ে দেয়, যে কথাগুলো আমি পালন করলে আমার শ্বশুর শাশুড়ির মন জয় করতে পারবো। এমনিতে আমি মন জয় করে ফেলেছি, তারপরেও যেমন শ্বশুরের ওষুধ এগিয়ে দেওয়া, শাশুড়ি মায়ের পা টিপে দেওয়া। এরপর থেকে তার সাথে আমার সংসার বেশ ভালোই কাটছিল। আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক ভালোবাসতো, একদম নিজের মেয়ের মতো। কিন্তু আপত্তিটা ঘটলো তখনই, যখন আমার বরের মামি আসলো এই বাড়িতে, মানে আমার মামি শাশুড়ি। তার মেয়ে নেহার সাথে নাহিদের বিয়ের কথা সে অনেক আগে থেকেই ভেবে রেখেছিল। কিন্তু নেহা ছিল একটু উশৃঙ্খল টাইপের, যার কারণে আমার শ্বশুর শাশুড়ি মোটেও পছন্দ করতো না। তারা সবসময় চাইতেন অন্য সম্পর্ক করতে, আত্মীয়র মধ্যে কোনো সম্পর্ক করতে না। তাই তাকে না জানিয়ে বিয়েটা করিয়ে ফেলেছে, যাতে সে কষ্ট না পায়। সে এসে আমাকে দেখে মুখ ভেঙিয়ে বলে, এই মেয়ের থেকে আমার মেয়ে নেহা 1000 গুণ সুন্দরী। ওর চুল দেখেছো? আর এই মেয়ের চুল দেখো কত ছোট ছোট। আমি তখন অবাক দৃষ্টিতে আমার শাশুড়ির দিকে তাকিয়ে আছি। তখন আমার শাশুড়ি তার ভাইয়ের বউকে, আমার মামি শাশুড়িকে চোখ রাঙিয়ে দিয়ে বলল, তোমার মেয়ের থেকে আমার ছেলের বউ 1000 গুণ ভালো, ভদ্র, ওর ফ্যামিলিও অনেক বেশি ভালো। এই কথা শুনে আমার মামি শাশুড়ির মুখটা কালো হয়ে গেল। এরপরও সে সোফায় বসেছিল। আমি তখন রান্না করছিলাম। কোনো একটা সুযোগে সে আমার বেডরুমে যায় এবং সেখান থেকে আমার পরিহিতা একটা ওড়না তার ব্যাগে করে বাড়িতে নিয়ে চলে যায়। ঘরে এসে আমি সেই ওড়নাটা অনেক খুঁজি, কিন্তু পাই না। আমার মাথায় কাজ করছে না ওড়নাটা আমি কোথায় রাখলাম। এরপর থেকে আমার সংসারটা ভালোই যাচ্ছিল, কিন্তু 7 দিন পর থেকেই হলো বিপদ। কেন যেন আমি আমার স্বামীকে দু চোখে সহ্য করতে পারতাম না। তাকে দেখলেই মনে হতো সে আমার ক্ষতি করবে, তাই আমি তার থেকে ভয়ে পালাতাম। আমার স্বামী খুব রাগ করতেন আমার এই আচরণে এবং আমার শাশুড়ির কাছে গিয়ে আমার নামে বলতেন। তখন আমার শাশুড়ি মা আমাকে নিয়ে বোঝালেন, কি হয়েছে, তুমি কেন এরকম করছো? আমি আমার শাশুড়ির সাথেও ভীষণ খারাপ ব্যবহার করি। সে অনেক বেশি কষ্ট পায়। সে কখনো ভাবতেও পারেনি আমি তার সাথে এত খারাপ ব্যবহার করব। কিন্তু আমি যেগুলো কেন করছিলাম সেটাই বুঝতে পারছিলাম না। আস্তে আস্তে আমার স্বামী, শ্বশুর শাশুড়ি সবাই আমার উপর অতিষ্ঠ হয়ে উঠলো। তারা মনে মনে ঠিক করলো, আমি যদি এই বাড়ি থেকে চলে যাই তাহলে তারা বাঁচে। একদিন দুপুরবেলা শাশুড়ি মা রান্না করে ঘরে গিয়েছে। আমি তখন রান্নাঘরে গিয়ে শাশুড়ির করা রান্নাতে অনেকগুলো লবণ ছিটিয়ে দিই এবং সেটা আমার শাশুড়ি হাতে নাতে ধরে ফেলে। এই বিষয়টা আমার স্বামী জানতে পেরে ঠিক করলো আমাকে আমার বাপের বাড়িতে দিয়ে আসবে এবং সেখানেই আমার বাবা আমার মাথার চিকিৎসা করাবে। তারা ধরে নিয়েছিল আমি কোনো মানসিক রোগী। রাতের বেলা নীরবে আমি কান্না করতাম। আমার স্বামীও আমার সাথে আর ঘুমাতেন না। আমি যে এগুলো কেন করছি সেটাই বুঝতে পারছিলাম না। পরদিন সকালবেলা আমার স্বামী আমাকে জোর করে বাপের বাড়িতে রেখে আসে। আমি অবশ্য একদমই যেতে চাচ্ছিলাম না। আমি বারবার বলছিলাম আমি এগুলো কিছুই করিনি, কিন্তু সে বলল আমি নাকি একটা মিথ্যাবাদী। আমার স্বামী এক পর্যায়ে বলে ফেললো আমার থেকে নেহা নাকি অনেক বেশি ভালো। ও অনেক বড় ভুল করেছে আমাকে বিয়ে করে। ওর উচিত ছিল নেহাকে বিয়ে করা। আমি তো একদম অবাক, যে মেয়েটাকে আমার স্বামী দু চোখে দেখতে পারতো না আজ তারই গুণগান গাইছে। অবশেষে আমার স্বামী আমাকে রেখে চলে গেল। আমি আশায় ছিলাম সে আমাকে ফোন করবে, কিন্তু সে আমাকে ফোন করেনি। বরং আমি কয়েকবার ফোন করলেও এরপর ফোনটা ব্লক করে দিয়েছে সে। মাঝে মাঝে ঘরের ভেতর কালো একটা ছায়া দেখতে পেতাম। সে ছায়াটা সারাক্ষণ আমাকে তাড়া করছে, এমনকি ঘুমাতে গেলেই আমাকে গলা চেপে ধরছে, যার কারণে রাতে আমি একটুও ঘুমাতে পারতাম না। সকালবেলা ঘুমাতাম, সারা রাত আমার ভয়ে কাটতো।
আমাদের বাসায় প্যারানর্মাল ব্যাপারগুলো কেউই বিশ্বাস করতো না। আমার বাবা আমার পেছনে যথেষ্ট টাকা ঢেলেছে, অনেক অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছে, কিন্তু তারা কোনো রোগী ধরতে পারেনি। আমার বাবা আমার স্বামীর সাথেও কথা বলতে গিয়েছিল, কিন্তু আমার স্বামী সাফ জানিয়েছে সে আমাকে আর ঘরে তুলবে না, আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আমার পাশের বাসার একটা আন্টি আছে, তিনি প্রায় আমাদের বাসায় আসতেন। তিনি আসার পর আমার মা আমার বিষয়টা তার সাথে শেয়ার করে। সব শুনে সে আন্টি বলল, হয়তোবা আপনার মেয়েকে কেউ বান মেরেছে। আমার মা তখন বলল, বান কি? তখন তিনি বলল, কালো জাদুর মাধ্যমেই বান মারা হয়, যাতে সংসারে অশান্তি হয়, স্বামী স্ত্রীর তালাক হয়ে যায়, আর এটা সম্ভবত কাছের কেউ করতে পারে। এরপর সে আন্টি তার পরিচিত একটা হুজুরের নাম্বার দেয়। আমার মা অবশ্য এগুলো বিশ্বাস করতো না, তারপরেও সে আন্টির কথায় হুজুরকে ফোন করে এবং তাকে সবকিছু খুলে বলে। সে বলে আমাদের বাসায় আসবে। বিকেল বেলা সে আমাদের বাসায় আসে এবং আমাকে দেখে বলে আমার উপর ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে, তাও আবার আমার ব্যবহৃত কোনো কিছু দিয়ে। তখন সে কবিরাজ বলল, তোমার ব্যবহৃত কোনো কাপড় বা কোনো জিনিস কি খুঁজে পাচ্ছ না? তখন আমার মনে পড়ে গেল যেই দিন আমার মামি শাশুড়ি বাসায় এসেছিলেন সেই দিন থেকেই আমার ওড়নাটা খুঁজে পাচ্ছিলাম না। তাহলে কি কালো জাদুটা সেই করেছে, নিজের মেয়ের সাথে বিয়ে দিতে না পেরে? কারোই বুঝতে বাকি রইল না যে কাজটা কে করেছে। আমি অনেক বেশি ভয় পেয়ে গেলাম, কেননা আমার সাথে যেগুলো হচ্ছিল তা একদমই স্বাভাবিক না। হুজুর আরো বললেন আমাকে খুব খারাপ ভাবে বান মারা হয়েছে। মূলত আমার মামি শাশুড়ি চাচ্ছিলেন আমাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে, কিন্তু সেটা না পারায় আমার উপর ভয়ঙ্কর কালো জাদু করেছে। আমার মা অনেক জোর করে হুজুরকে এবং বলে যেভাবেই হোক কালো জাদু কাটিয়ে দিন, এর বিনিময়ে যা দরকার হয় আমি তাই করব। তখন সে কবিরাজ বলল যে জিনের দ্বারা আমাকে কালো জাদু করিয়েছে সেই জিনকে হাজির করবে, এরপর সেই জিন যা চাইবে তাই দিতে হবে এবং তাকে 101 টাকা হাদিয়াও দিতে হবে। কিন্তু এখন কথা হলো জিন কার উপর হাজির করবে? তখন সে হুজুর বলল, যেহেতু আপনার মেয়ের উপর কালো জাদু করা হয়েছে তাই আপনার মেয়ের উপরই জিন হাজির করা হবে। তখন আমি এবং আমার মা অনেক বেশি ভয় পেয়ে যাই। পরেও হুজুরের কথা মতো আমার উপর জিন হাজির করা হলো। যখন আমার উপর জিন আসর করে তখন আমার কিছুই মনে নেই। এর পরের ঘটনাগুলো মা বলেছে। আমার উপর যখন জিন হাজির করা হয় তখন নাকি পুরো ঘর কাঁপছিল এবং আমার চোখ দুটো অনেক বড় বড় হয়ে গিয়েছিল। আমি যেন বসে থেকেও ভেসেছিলাম, কোনোভাবেই মাটি স্পর্শ করছিলাম না। কবিরাজ জিনকে হাজির করে এবং বলে, তুমি কি চাও? এই মেয়েকে কেন কষ্ট দিচ্ছ? তখন সে বলে, মেয়েটির ব্যবহৃত কাপড় দিয়ে কালো জাদু করা হয়েছে এবং আমার কাজ ওদের সংসার ভেঙে মেয়েটাকে মেরে ফেলা, তাই আমি আমার কাজ না শেষ করে যেতে পারবো না। তখন হুজুর সেই জিনটাকে অনেক বোঝানোর চেষ্টা করে এবং বলে, তুমি যা চাও তাই দিবে, তুমি বলো মেয়েটাকে কিভাবে তুমি মুক্তি দিবে। তখন সেই জিনটা বলে, আমাকে 3টি আস্ত খাসি দিতে হবে এবং 4 হাঁড়ি মিষ্টি দিতে হবে, রাত 12টার পর সামনের পুকুর পাড়ে রেখে আসতে হবে। এই ভোগগুলো আমি পেয়ে গেলেই মেয়েটাকে ছেড়ে দিব। তখন আমার মা আর কোনো কিছু না ভেবে রাজি হয়ে যায়। এরপর সেই জিনের কথা মতো 3টি খাসি এবং 4 হাঁড়ি মিষ্টি নিয়ে রাত 12টায় সামনের পুকুরে রেখে আসে। হুজুর বারবার বলেছিল পেছনে ফিরে না তাকাতে, সে কথা মতো পেছনে তাকায়নি। যাই হোক, এরপর আস্তে আস্তে আমি সুস্থ হতে থাকি। আমি যে কতটা রোগা পাতলা হয়ে গিয়েছি সেটা আমাকে সামনাসামনি না দেখলে বুঝতেই পারবেন না। আগে আমার স্বাস্থ্য অনেক ভালো ছিল, কিন্তু এই কালো জাদুর পরেই আমার শরীরের কি অবস্থা হয়েছে। কালো জাদু কাটানোর পরেই আমার স্বামী আমাকে ফোন করে। ফোন পেয়ে আমি তো মহা খুশি। আমার স্বামী বলল সে আমার সাথে কি করেছে তার মনে নেই, কিন্তু সে চায় আমি যেন তার সংসার করি। আমার শ্বশুর শাশুড়িও আমাকে নিতে আসে। এরপর আমার মা এবং সেই হুজুর সবাইকে সবকিছু খুলে বলে। সব শুনে আমার শাশুড়ি মা প্রচন্ড ক্ষেপে গেলেন তার ভাইয়ের বউয়ের উপর। মেয়েকে বিয়ে দিতে না পেরে এতটা নিচে নেমে গেছে। এরপর আমার শাশুড়ি আর তাদের সাথে কোনো যোগাযোগ রাখেনি, একবারের জন্যই সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। হুজুরকে বলেছিলাম এর পরবর্তীতে যদি আমার উপর কোনো কালো জাদু করে, তখন হুজুর আমাকে একটি শরীর বন্ধ করা তাবিজ দিয়ে যায়। সেই তাবিজটা এখনো আমার কাছেই আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এইভাবেই শান্তিতে থাকতে পারি। সো কেমন লেগেছে কমেন্ট করে